হর্স নেউটিয়া যদি বিল্ডিং বানায় তখন বলা হয় কি উনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, কিন্তু পাড়ার পাচুদা যদি 4 তলা বিল্ডিং বানায় ওকে বলা হয় প্রমোটার। আরে প্রমোটারশিপও তো একটা ব্যবসা, কিন্তু প্রমোটারদের খুব একটা দেখবেন কি করে, ছেলে প্রমোটার, এটা কেমন নজরে দেখা হয়, কি করে পাচু প্রমোটার কেমন নজরে দেখা হয়। কিন্তু এটাকে যদি বলো যে হর্স নেউটিয়া ওই বিল্ডিং তুলেছে, আর বাবা ওটা তো বিজনেস। এটা হচ্ছে অনেকটা ফুটবলের ক্ষেত্রে কিরকম হয় যে ওই প্লেয়ারটা না এজেন্ট আছে, এজেন্ট মানে চোর, এজেন্ট মানেই টাকা ঝাড়ছে, দালালি করছে। আরে ওইভাবে এখন ফিফার এজেন্ট হয় না, হয় ম্যানেজার। মেসির বাবা মেসির এজেন্ট বলতে পারেন, ম্যানেজার বলতে পারেন। মেসির ম্যানেজার এটা তো থাকবেই, রোনাল্ডোর ম্যানেজার আছে, রোনাল্ডিনোর দাদা আশিস ও হচ্ছে রোনাল্ডিনোর ম্যানেজার, হ্যাঁ ওদের তো থাকবেই। অরিজিৎ সিংয়ের ম্যানেজার থাকবে। ছেড়ে দিন আপনাদের, আমাদের এই সিরিয়াল যারা করে, সিরিয়ালে অভিনয় করে টলিউডে বা এমনি সিনেমায় করে, বলিউডের কথাও বলছি না, প্রত্যেকের ম্যানেজার আছে, কেন থাকবে না মশাই? আমি ফুটবলার, আমি ভালো ফুটবল খেলি, আমি ইংরেজি নাও জানতে পারি, আমি আইনের মারপ্যাচ জানবো না এটাই স্বাভাবিক। আমি ফুটবলের মারপ্যাচ জানবো মাঠে, আমি ড্রিবলটা জানবো, কিন্তু কোন আইনের ফাঁকে আমাকে কিসে অফিসিয়ালরা সই করাচ্ছে আমি কি করে জানবো? আপনারা আগে শোনেননি যে সই নকল হয়েছে প্লেয়ারের, দেখা গেছে যে ভাউচারে ডাবল সই, ভাউচারে আগের দিয়ে সই করেছে, প্রতিবার দল বদলের বাজারে এই ঝামেলা হতো। এখন হয় এগুলো? হয় না, কারণ প্রতিটা প্লেয়ারের পাশে একজন পেশাদার ম্যানেজার রয়েছেন। আগে ফুটবলারদের দল বদলে কি হতো, যে মেশিন দেখিয়ে তুলে নিয়ে গেছে, নিয়ে 1 মাস আটকে রেখে দিয়েছে, সে বেরোতে পারছে না, রাত্রিবেলা গিয়ে ঠকঠক করে কথা বলছে বলে চমকাচ্ছে। আগে ফুটবলারদের বাবা মাদের কনভিন্স করতে হতো, তার প্রত্যেকটা ফুটবলার বলতো দাঁড়ান একটু মার সঙ্গে কথা বলে নিই, একটু বাবার সঙ্গে কথা বলে নিই। সেইটা লেটেস্ট ভার্সন আই লিগের শেষের দিকে এসেছিল কি, প্লেয়াররা বলতো দাঁড়ান আমার একটু গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে নিই। প্রতিটা প্লেয়ারের গার্লফ্রেন্ডকে পটাতে হতো আগে ক্লাব অফিসিয়ালদের, গার্লফ্রেন্ড রাজি হলে তবে প্লেয়ারটা রাজি। ধরুন আমি বলছি ক্লাইম্যাক্স লরেন্সের কথা, গোয়ার প্লেয়াররা একেই কলকাতা আসতে হতো না, শেষ দিকে যখন ক্লাইম্যাক্সের বিয়ে হয়নি, ইস্টবেঙ্গল অফিসিয়ালরা ক্লাইম্যাক্সকে রাজি করাতে পারছিল না, তখন ক্লাইম্যাক্সের গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে হয়েছিল। এটা খুব স্বাভাবিক, ভাবুন তো অফিসিয়ালদের কত চাপ ছিল যে আগে ভাই প্লেয়ার তুমি রাজি করাও ঠিক আছে, এবার প্লেয়ারের গার্লফ্রেন্ডকেও রাজি করাতে হবে। এখন তো সেসব চাপই নেই, প্লেয়ারের বাড়িতে বসে আছে, আমার একটা প্লেয়ার বলে দেবে এ আমার ম্যানেজার, শিক্ষিত একটি ছেলে ম্যানেজার, তার সঙ্গে ক্লাব ডিল করছে। অফকোর্স যদি বলে যে ম্যানেজারের জন্য প্লেয়ারের রেট বেড়ে যাচ্ছে, সে তো বাড়বেই, যে কোনো ম্যানেজার তার ক্লায়েন্টের রেট ডেফিনেটলি বাড়াবে। প্রথম কথা তার একটা পার্সেন্টেজ থাকে, যদি ধরে নিই যে 10% পাবে, যা কন্ট্রাক্ট হবে 10% পাবে, তো ম্যানেজার এটা তো চুরি করে পাচ্ছে না, কাটমানি খাচ্ছে না। অনেকে বলে এজেন্টরা কাটমানি, কিসের কাটমানি? অফিসিয়ালি চেকে টাকা নেয় প্লেয়ারদের থেকে, ক্লাবের থেকে, কোনো কাটমানি নয়, সে তার কাজ করে ম্যানেজারশিপের টাকা নেয়। আজকে বড় বড় বলিউড তারকারা যে এন্ডোর্স করছে তার প্রত্যেকের ম্যানেজার আছে কোম্পানির সাথে। ধরুন আমি কথা বলছি যে ধোনি ধরুন এসআরএমবির সঙ্গে কথা বলছে, তো এসআরএমবি অ্যাড করছে, ধোনি গিয়ে এসআরএমবির সঙ্গে মিটিং বসে যে শুনুন আমার এত টাকা দিতে হবে, ধোনির ম্যানেজার কথা বলে, সৌরভের ম্যানেজার কথা বলে। তো একটা ফুটবলারের যদি ম্যানেজার হয় তাহলে আপনাদের তো রাগ কেন মশাই, তাহলে কাটমানি খেয়ে নিল, এজেন্ট হয়ে গেল। একটা ম্যানেজার সে মোহনবাগান বা ইস্টবেঙ্গল অফিসিয়ালের সঙ্গে কথা বলবে যে আমার কাছে এই ক্লায়েন্ট আছে, এই মিস্টার এক্সকে আপনার ক্লাবে আমি খেলাবো বা আপনি অফার করছেন, আপনি আমার সঙ্গে কথা বলুন। তার এগ্রিমেন্ট পেপার রেডি হলো, প্লেয়ারটা কিচ্ছু দেখে না, ম্যানেজার সমস্ত এগ্রিমেন্ট পেপার চেক করে। এই যে মোহামেডানে দেখুন এতগুলো প্লেয়ারের টাকা ঝেড়ে দিয়েছে। আগেকার দিন হলে কি হতো, আগেকার দিন আমরা খবর দেখতাম না প্রায়, যে মরশুম শেষ হয়ে গেছে, প্লেয়ারটা বললো অমুক ক্লাব আমার 35,000 টাকা মেরে দিয়েছে, অমুক ক্লাব আমার 5 লাখ টাকা দেয়নি। এখন দেখেন কোনো প্লেয়ার আর বলে না, কি করে তার ম্যানেজার সমস্ত, যেহেতু এরা ফিফা অ্যাকর্ডিং টু ফিফা ল এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টটা পাঠিয়ে দেয় ফিফায়, খুব সম্ভব হলে বেশি হলে যদি তারপরেও ঝামেলা না ক্যাশে ফেডারেশনে, ইউ হ্যাভ টু গিভ হিজ মানি, তাকে টাকা দিতে বাধ্য তুমি, কারণ সে তার ফিফা ল মেনে এগ্রিমেন্ট করেছে। এই এগ্রিমেন্টটা বোঝে ম্যানেজাররা, তাতে অন্যায় কি? তাহলে এই ম্যানেজারের বিরুদ্ধে রাগটা কাদের হয়? ক্লাবের হয়। কোনো প্লেয়ার দেখেছেন ম্যানেজারের বিরুদ্ধে রাগ করছে? বস প্লেয়ার থাকলে ফুটবল থাকবে, কর্মকর্তা যাবে আসবে, প্লেয়ারও যায় আসে, কিন্তু প্লেয়াররা খেললে ক্লাব থাকবে, যার ফলে ক্লাবের রাগ হয় ম্যানেজারদের উপর। আপনার খেয়াল করে দেখবেন বেশ কিছু ক্লাবের অফিসিয়াল বলে এই ম্যানেজার কেন, আমরা ডাইরেক্ট কথা বলবো। ডাইরেক্ট কেন কথা বলবেন? আপনার একটা, আমি যে কাজটা বুঝি ফুটবল খেলা, সেখানে আমার ম্যানেজার খেলে না, আমিই খেলবো। একটা পেশাদার ম্যানেজার রাখবো, সে এগ্রিমেন্ট দেখে, তাকে আপনি যদি এজেন্ট বলেন তো এজেন্ট, সমস্যাটা কোথায় এজেন্টের সঙ্গে কথা বলতে? এজেন্ট যদি আপনি মনে করবেন যে ওর টাকা বেশি, নেবেন না প্লেয়ারটা। আর শুনুন, এখন কোনো এজেন্ট কোনো প্লেয়ারকে বাধ্য করে না খেলার জন্যে, প্লেয়ারটা তার মতামত দেয় এজেন্টকে যে হ্যাঁ আমি এই ক্লাবে খেলবো, তুমি কথা বলো। আলটিমেটলি ডিসিশনটা প্লেয়ারটা নেয়, কিন্তু প্লেয়ারটা যেহেতু আইনের মারপ্যাচ বোঝে না, এগ্রিমেন্ট বোঝে না, কন্ট্রাক্ট পেপার বোঝে না, সেটা শুধু বলে দেয় এজেন্টকে বা ম্যানেজারকে দেখতে। আপনি কোনো ফিল্মি তারকাকে
সে আগে স্ক্রিপ্ট শুনলো, স্ক্রিপ্ট শুনে করবে কি করবে না সাইন, সেটা তো সে আগে মতামত দেয়। স্ক্রিপ্টটা তো শোনে না কোনো এজেন্ট বা ম্যানেজার, স্ক্রিপ্টটা শোনে তার ক্লায়েন্ট, অর্থাৎ সে তারকাটি, সে অ্যাক্টর স্ক্রিপ্টটা শোনে। অ্যাক্টর আগে কি বললো যে হ্যাঁ ওকে আমি এই স্ক্রিপ্টে অভিনয় করতে চাই, কবে করবে তার ডেট তা তো ম্যানেজার ঠিক করে, তার এগ্রিমেন্ট টাকা পয়সার কথা ম্যানেজার ঠিক করে। ফুটবলেও তাই, একটি ফুটবলার বলল যে হ্যাঁ আমি আপনার ক্লাবে এই প্রোফাইল আমি খেলতে রাজি, কিন্তু আমার হয়ে আমার ম্যানেজার আপনার সঙ্গে যাবতীয় কথাবার্তা বলে নেবে, এগ্রিমেন্ট পেপার দেখে নেবে, কবে আমার ডেটস আছে দেখবে না। কারণ একটা ক্লাবের অনেকগুলো এন্ডোর্সমেন্টের অনেকগুলো কমিটমেন্ট থাকে, তার হয়তো বছরে 4টে ডেট চাই যে যে ডেটে শ্যুট করতে হবে। এবার ওই প্লেয়ারটির পার্সোনাল এন্ডোর্সমেন্ট থাকতে পারে, তাহলে ডেট ক্ল্যাশ হতে পারে। এই কাজটা কে মেটাবে? একটা প্লেয়ার খেলে প্র্যাকটিস করে এসে শুধু এইসব একে ফোন করবে যে বড় বড় কর্পোরেট কোম্পানিকে, শুনুন আমার কবের ডেট একটু দেখবেন, সেটা তো কাজ, সে বিশ্রাম নেবে। এটা কাজ হচ্ছে তার ম্যানেজারের, ম্যানেজার দেখবে যে তার কবে শ্যুটের ডেট আছে, কোথার থেকে ট্রাভেল করতে হবে, কোন ফ্লাইটের টিকিট দেবে, প্রপার টাইমে পৌঁছে। এটা তো ক্লাবেরও ভালো, যারা কর্পোরেট কোম্পানি যাদের বিজ্ঞাপন করে তাদের জন্যও ভালো, যে প্লেয়ারের পিছনে পড়ে থাকতে হয় না, ম্যানেজার এভরিথিং রেডি করে রাখছে। শ্যুটে 10টায় ঢুকবে, আগে কী হলো প্লেয়ারটাকে ফোন, এই আয়, এই চলে আয়, 10টা বেজে গেল, আরে কখন আসবি, কিচ্ছু না, ম্যানেজারকে জানিয়ে দাও, ম্যানেজার রেডি করে রাখবে। এটাকে যারা এজেন্ট বলেন বলবেন দেখুন দাদা আজকে 2025, আপনি 2025-এ দাঁড়িয়ে যদি বলেন প্লেয়ারের কেন এজেন্ট আছে, এজেন্টরা ক্ষতি করছে, আমার মনে হয় এটা ভুল ধারণা দাদা। বিশ্ব ফুটবলে প্রত্যেকের এজেন্ট আছে, আপনি ইন্টারভিউ নিতে পারবেন না কোনো প্লেয়ারের বিশ্ব ফুটবলে উইদাউট এজেন্ট পারমিশন। এজেন্ট ঠিক করে দেয়, আমার তো কোনো চাপই নেই, আমি এজেন্টকে বলবো আমার এখানে এখানে চাই, সে প্লেয়ারটাকে বসিয়ে রেখে দেবে, গিয়ে নেবো, আমার কারো পিছনে ঘুরতে হবে না। আগে একটা প্লেয়ারের ইন্টারভিউ পেতে গেলে তার পেছনে সময় দিতে হতো, তাকে কনভিন্স করতে হতো, তাকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হতো, কোনো চাপই নেই এখন। এটা খারাপ কোথায় বলছেন আমি জানি না। আজকে 2025-এ দাঁড়িয়ে যদি এই কথা বলেন, 2098-এ বাইচুং যখন ইংল্যান্ডে বাড়ি এফসিতে খেলে, ওই ইংল্যান্ডে খেলতে গেলে ওই সময় এজেন্ট ছাড়া হতো না, তার কে এজেন্ট ছিল? রাজপুরোহিত। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার এজেন্টটা ভালো না খারাপ, সেটা প্লেয়ারের ব্যাপার। যে আপনি একটা এজেন্ট নিয়োগ করছেন, সেটা ভালো এজেন্ট করছেন না খারাপ করছেন। বাইচুং যখন যায় ইংল্যান্ডে, তখন ভারতবর্ষে পেশাদার ফুটবল চালু হয়নি, কিন্তু ও প্রথম পেশাদার ফুটবলার ছিল যে দেখিয়েছিল যে আমি ইংল্যান্ডে খেলতে যেতে পারি এজেন্ট নিয়ে। যার ফলে ওই সময় ইন্টারনেট নেই, আপনি ভাবুন তো কোন সময়ের কথা বলছি, 98, 99, এখন যেমনি ইন্টারনেটে এভরিথিং আপনি পাবেন, তখন কোথায় এত অ্যাভেলেবিলিটি? সো ও রাজপুরোহিতকে অ্যারেঞ্জ করেছিল, রাজপুরোহিতের মাধ্যমে গিয়েছিল, কিন্তু রাজপুরোহিত খুব একটা ভালো এজেন্ট ছিল না। যার ফলে ইংল্যান্ডের ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে রাজপুরোহিতের এগেনস্টে বাইচুং কিন্তু একটা রিপোর্ট করেছিল, একটা অভিযোগ জানিয়ে এসেছিল। এবং ওই ইংল্যান্ডে গিয়ে ফার্স্ট খেলে বাইচুং দেখে যে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আছে, সেটা দেখে ও ইন্ডিয়ায় শুরু হলো ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। কিন্তু রাজপুরোহিত যে এজেন্ট ছিল, যদি এজেন্ট না থাকতো বাইচুং কিন্তু ইংল্যান্ড বাড়ি এফসিতে খেলতে পারে না। এবং ওই সময় দাঁড়িয়েও বিজয়নকে এত ভালোবাসতো, বিজয়নকে গুরু ভাবতো। বাইচুংয়ের দুটো আইডল প্লেয়ার ছিল, কৃষাণুদে অ্যান্ড বিজয়ন। বিজয়নকেও বারবার বলেছে যাক তোমার দ্বারা হবে না, তুমি আমাকে ভিডিও ক্লিপ করে দাও, আমার এজেন্ট আছে, আমি এজেন্ট অ্যারেঞ্জ করছি, তুমি বিদেশে যাও। কিন্তু বিজয়ন তো বিজয়ন না ভিডিও ক্লিপিংস দিয়েছে ওই গোলের, না বিজয়ন উদ্যোগ নিয়েছে যে পেশাদার পথে একজন এজেন্ট ধরে, একজন ম্যানেজার ধরে কোথাও বিদেশে খেলতে যাওয়ার। যার ফলে ওর হয়নি। সুনীল ছেত্রীর ম্যানেজার আছে, কেন থাকবে না? প্রত্যেকটা প্লেয়ারের ম্যানেজার আছে। আজকে তুমি আমাকে ঠকিয়ে চলে যাবে, আমি শুধু ফুটবল খেলতে পারি বলে ধমকাবে, চমকাবে, তুলে রাখবে, আমার ম্যানেজার কথা বলবে, আমি কেন যাব? পৃথিবীতে সব জায়গায় এইভাবে হয় দাদা। যারা বলছেন প্লিজ বাস্তব কথা বলুন, আবেগ দিয়ে সরিয়ে। এই যে এজেন্ট নামেই কাটমানি, কাটমানি কেন হবে? ও টাকা নেয়, অফিসিয়ালি চেকে টাকা নেয়, কোনো প্রতিটা কোম্পানি ম্যানেজারদের জিএসটি দিয়ে টাকা নেয়, কোনো কাটমানি না। কাটমানি আগে হতো দাদা, যে ওই প্লেয়ারটাকে সই করে বললো তো তোকে আমি 2 লাখ টাকা বাড়িয়ে দিচ্ছি রেট, ওখান থেকে 10% দিস। এখানে কোনো কাটমানির সিন নেই এখন। রাগটা কাদের তাহলে বুঝুন, রাগটা কাদের? এজেন্ট হলে যাদের কাটমানি প্রবলেম, যাদের কাটমানি আটকে যায়। যদি এজেন্ট হয়, অফিসিয়াল এজেন্ট হয় যে আমার ম্যানেজার সে কি করে কাটমানি খাবে? যদি এমনি টাকা পাবে, অফিসিয়াল চুক্তি, কোনো সমস্যা নেই, তাতে চুক্তি মসৃণ হয়, ক্লাবের সাথে প্লেয়ারের সম্পর্ক ভালো থাকে। কিন্তু প্লেয়ারটা খেলবে কি খেলবে না, এটা কিন্তু এজেন্ট ঠিক করে না। এজেন্ট তার সামনে যাবতীয় তথ্য তুলে ধরতে পারে যে এই ক্লাবটা টাকা মারেনি, এই ক্লাবে প্রোফাইল দেখো, এই ক্লাবে কারা খেলে দেখো। একটা প্লেয়ার দেখে যে আমি এখানে 90 মিনিটস খেলতে পারবো কি পারবো না। কলকাতা ফুটবলের নতুন শুরু হয়েছে, দেখলাম যে কিছু কিছু প্লেয়ার তার কন্ট্রাক্ট পেপার দিচ্ছে, আমাকে এতক্ষণ ম্যাচ টাইম দিতে হবে। প্লেয়ারটা দিতেই পারে, ক্লাব রাজি হবে কি হবে না তার ব্যাপার। আমি রামকে নিচ্ছি, আমার রাম বলা যাবে না, তাহলে আবার আরেক সমস্যা হবে। আমি মিস্টার এক্সকে নিচ্ছি, সেই এক্স আমার ক্লাবে খেলতে পারবে কি পারবে না সে আমার কোচ বুঝবে। কোচ যদি মনে করে যে আমি রেগুলার একে খেলাবো, চোট লাগতে পারে, পারফরমেন্স খারাপ হতে পারে, কিন্তু আমার ভেবে তো নেবো যে হ্যাঁ আমার ফার্স্ট টিমের প্লেয়ার,
তাহলে আমার এগ্রিমেন্টে সাইন করতে কোনো প্রবলেম নেই। যদি মনে হয় যে না একে আমি 19 নম্বর প্লেয়ার হিসেবে দলে নিচ্ছি, কোনোদিন 11 যেতে পারে, তাহলে আমি বলবো বস আমার তুমি ফার্স্ট টিমে নেই, তোমাকে প্রুভ করে আসতে হবে। তার যে ম্যাচ টাইম এগ্রিমেন্টে দিচ্ছে আমি রাজি হলাম না, সমস্যাটা কোথায়? তুমি তো যা খুশি ডিমান্ড করতেই পারো, একটা প্লেয়ার তো বলতেই পারে যে আমি এখান থেকে 10 কোটি টাকা চাই, আমি দেবো কিনা তার ব্যাপার। কিন্তু আমি যদি 2 কোটির প্লেয়ারকে 10 কোটি দিয়ে নিয়ে নিই, তাহলে অন্য ক্লাবের সমস্যা হয়ে যাচ্ছে। আপনার আমার মনে হয় সমস্ত ক্লাব ওনার্সদের এক জায়গায় বসা উচিত এই প্লেয়ারদের স্যালারি নিয়ে। সেখানে শুধু এজেন্টের ঘাড়ে বন্দুক রেখে, যেটাকে আপনি দেখেননি, যে মানুষটা আপনি কোনোদিন এজেন্ট হ্যান্ডেল করেননি, সে কি করে জানবেন এজেন্ট কি করে, সে কি করে জানবেন ম্যানেজার কি করে? সোশ্যাল মিডিয়া খুব ইজি জিনিস, একটা লিখে দাও এজেন্টরা কাটমানি খায়। কাটমানি খায় না, অফিসিয়াল টাকা নেয়।